ইঞ্জিনিয়ার ইলেকশন হবে, এখানে ম্যানিপুলেশন হবে, যে কিভাবে এনসিপি কে কারোর সাথে কোয়ালিশন করিয়ে দেওয়া যায়। এইটা হলো ইউনূস সাহেবের একটা ইঞ্জিনিয়ারিং যেটা উনি করবেন, তার কারণ হচ্ছে এইটার উপরে উনার, দিস ইজ হিজ পার্টি এনসিপি। তবে অরিজিনাল আমেরিকান প্ল্যান এইটাই ছিল যে বাংলাদেশে একটি কোয়ালিশন গভর্নমেন্ট হবে, অরিজিনাল প্ল্যান। শেখ হাসিনাকে সরিয়ে এইখানে একটি কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করবেন এইখানে এই ইলেকশন এর পরে, এবং এই কোয়ালিশন গভর্নমেন্ট যেটা হবে, এরা বাংলাদেশ চালাবে 5 বছর। 5 বছরের পর যে নতুন দল যেটা সৃষ্টি হয়েছে, ইন আর কেস এনসিপি, এই দল তখন 100% ক্ষমতায় আসবে। এইটাই হলো আমেরিকান অরিজিনাল প্ল্যান। এইটার একটা বড় দায়িত্ব হবে সার্জিও, ওই যে ইন্ডিয়াতে যে অ্যাম্বাসেডর, আমেরিকান অ্যাম্বাসেডর আছে, বিকজ হি ইজ অলসো গট দ্য দায়িত্ব ফর সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া। কাজী হি উইল অ্যাকচুয়ালি ডিসাইড যে কি হবে, নট সো মাচ দি আমেরিকান অ্যাম্বাসেডর। আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে সে কনসাল্ট করবে, কিন্তু ডিসিশন উইল কাম ফ্রম দেয়ার। এবং এইটার মধ্যে ইন্ডিয়ারও একটা রোল থাকবে, যে কিভাবে বাংলাদেশকে ডেমোক্রেটাইজ করা যায়। এবং ইন্ডিয়ান রোলে শেখ হাসিনা তো বাদ পড়বে না, শেখ হাসিনাকে নিয়েই করতে হবে। ইলেকশন যদি হয়েও যায় কোনোভাবে, তাহলে এই গভর্নমেন্ট যেটা আসবে, গভর্নমেন্ট চলবে না। আর এটা তো ট্রাম্পকে কিছু বলতে হবে না, বিকজ ট্রাম্প ইজ নোবডি। এগুলো তো আমেরিকান ডিপ স্টেট করাচ্ছে, ওরা তো রেগুলারলি। এই যে আপনার আমেরিকান একজনের খুন হয়ে গেল ওয়েস্টিনে, ওয়াজ ফাউন্ডেড জ্যাকসন, আরো খুন হয়েছে। এগুলি কারা করাচ্ছে? এই খুনগুলি কেন হয়েছে? এটা আমেরিকানরা কেন উইদাউট এনি অটোপসি বা কিছু বডিটা নিয়ে চুপ চুপ করে চলে গেল? So there are things happening within Bangladesh. আমি মনে করি যে এইটা একটি ইঞ্জিনিয়ার্ড নির্বাচন হবে এবং ইঞ্জিনিয়ার্ড রেফারেন্ডাম হবে। আমার তো সন্দেহ আছে যে ব্যালট পেপারস গুলি, রেফারেন্ডামের যেগুলি পাঠানো হয়েছে, সেগুলি হয়তো অলরেডি সিল টিল করে রেখে দেওয়া হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা দেখেছি যে পোস্টাল ব্যালটস নিয়ে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে ম্যানিপুলেশন হয়েছে, সারা দেশে যে একটা শঙ্কাময় পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, প্রত্যেকের জায়গা থেকে বিশ্লেষণ করছেন, ব্যাখ্যা করার চেষ্টা করছেন কি হতে যাচ্ছে, ফোরকাস্টিং করার চেষ্টা করছেন। যেহেতু সময়টি খুবই অস্থির এবং যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তারাও নিঃসন্দেহে অনেক বেশি চিন্তিত। আসলে আমরা কি গভীর কোনো খাদের কিনারায় পড়তে যাচ্ছি আবারও, নাকি সত্যি সত্যি গণতান্ত্রিক ভাবে একটি সুস্থির জায়গায় বাংলাদেশ পৌঁছাতে যাচ্ছে? সেই সব বিষয় নিয়ে আবারও কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে একটু জানতে চাওয়া, আপনি বর্তমান পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? বাংলাদেশ কি সত্যি সত্যি কোনো গণতান্ত্রিক পথে হাঁটছে? যে নির্বাচনটির সামনে আমাদের রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেটিকে কেন্দ্র করে আপনি কি মনে করছেন? দ্যাট ইজ নট গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে যেখানে আইনের শাসন হবে, তাহলে গণতন্ত্র আপনার স্টেবল হবে। বাট যদি আইনের শাসনই না থাকে, আপনার যদি জুডিশিয়ারি সবসময় কম্প্রোমাইজড হয়ে থাকে, তাহলে কিভাবে আপনি আইনের শাসন করবেন? আর যদি আইনের শাসন না করেন, তাহলে কিভাবে গণতন্ত্র হবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা হচ্ছে যে গণতন্ত্রর যে মেইন ভিত্তি, যে সবাই পার্টিসিপেট করবে, যে ইলেকশন হতে যাচ্ছে, এই ইলেকশন তো ওয়ান সাইডেড ইলেকশন ধরে নেন, বিকজ একটা মেজর পার্টি আওয়ামী লীগ এই ইলেকশনসে নাই। এবং আওয়ামী লীগের মতন দল যদি ইলেকশনসে না থাকে, আপনি অলমোস্ট 30-40% লোককে ইলেকশন থেকে বাইরে রাখছেন। তো এই জিনিসটা তো গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য একদমই ক্ষতিকর। নাম্বার থ্রি, যে জিনিসটা প্রয়োজন, সেটা হলো যে দেখেন, এর আগে আওয়ামী লীগের সময় তো মোস্ট অফ দ্য টাইম ইলেকশন বয়কট করেছে একটি মেজর দল বা দলগুলি, যার জন্য করার কিছু ছিল না, বিকজ কনস্টিটিউশনাল ম্যান্ডেটকে ঠিক রাখতে হবে, ইলেকশন করতে হবে, সেটা তারা করেছে। রাইটলি রংলি
উই ডোন্ট ওয়ান্ট দোজ কাইন্ডস অফ ইলেকশন। বাট এখন কি আমরা খুব ভালো ইলেকশনের দিকে যাচ্ছি? আমরা কি কোনো রিফর্মড ইলেকশনস এর দিকে যাচ্ছি? আমরা কি ইলেকট্রাল রিফর্মস করেছি? কিচ্ছু করে নাই। আমরা গত 17-18 মাসে এই কমিশন সেই কমিশন দুনিয়ার কমিশন করেছি, কিন্তু রিফর্মস তো হয় নাই। এখন ধরেন আপনি একসাথে চলে গেলেন, কি বলে হ্যাঁ ভোট না ভোট, এই যে রেফারেন্ডাম যেটা আপনি করছেন, এইটা আর একটা ভুয়া জিনিস। আই কল ইট আ ফ্রড আপন দি পিপল অফ দিস কান্ট্রি। এই দেশের জনগণের সাথে এই রেফারেন্ডামটা ফ্রড একটা। কেন আমি বলছি ফ্রড? কারণ হচ্ছে যে আপনি যেভাবে সাজিয়েছেন ব্যালট পেপারটা, প্রশ্ন দিয়েছেন, তারপরে ক খ গ ঘ এগুলি যে আপনি করেছেন, এইগুলি কি আপনার 80% জনগণ যারা গ্রামে গঞ্জে থাকে, 50% মহিলা আছে আপনার ভোটার, ওরা কি এটা বোঝে? ওরা কি বুঝে দেবে? আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একজন বলছেন না। কিসের হ্যাঁ আর কিসের না? কি জনগণকে এক্সপ্লেন করেছি যে এই যে 45টা আমাদের যে ইয়ে আছে, এই জিনিসটা কি? তাহলে আপনি ফ্রড করছেন না জনগণের সাথে, যে বাস তুমি খালি ঠিক করে দাও হাতে। এই যে গভর্নমেন্টের পক্ষ থেকে ন্যায়ের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে, প্রত্যেক উপদেষ্টা মোটামুটি ক্যাম্পেইনিং এ নেমে গেছে, এবং এক ধরনের ফতোয়া দেওয়া হচ্ছে নানান ধরনের, যেগুলো হ্যাঁ ভোটের পক্ষে সিল মারা বা ভোট দেওয়া, এগুলো ফরজে কিফায়া, কিংবা ডক্টর ইউনূস যে কথাগুলো বলছেন তার বিরুদ্ধে যাওয়া মানে হচ্ছে ফ্যাসিবাদী তৈরি হওয়া, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী বা উপদেষ্টারা বলছেন। এবং এই যে জাতীয় সংসদ নির্বাচন, এর সঙ্গে যে রেফারেন্ডাম এর বিষয়টি, আপনি কি মনে করছেন এটি কেন্দ্র করে সূক্ষ্ম একটা ষড়যন্ত্র রয়েছে, নাকি অ্যাজ ইউজুয়াল জনগণের পক্ষেই কাজ করা হচ্ছে? দেখেন, আমি তো ষড়যন্ত্রের চেয়েও খুব কড়া শব্দ ব্যবহার করেছি, যে ফ্রড করা হচ্ছে জনগণের সাথে। কারণ হচ্ছে আপনি যখন পার্লামেন্টে যাবেন, পার্লামেন্টে গিয়ে তো আপনি নাও করতে পারেন এই কাজগুলি। কিভাবে করবেন? সেখানে ডিসকাশন হবে। যদি লোকজন না চায়, আপনি কিভাবে করবেন? আমি মনে করি যে এইটা একটি ইঞ্জিনিয়ার্ড নির্বাচন হবে এবং ইঞ্জিনিয়ার্ড রেফারেন্ডাম হবে। আমার তো সন্দেহ আছে যে ব্যালট পেপারস গুলি, রেফারেন্ডামের যেগুলি পাঠানো হয়েছে, সেগুলি হয়তো অলরেডি সিল টিল করে রেখে দেওয়া হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা দেখেছি যে ব্যালট, পোস্টাল ব্যালটস নিয়ে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে ম্যানিপুলেশন হয়েছে, সো এইটা কোনোভাবেই আই ডোন্ট থিঙ্ক দ্যাট দ্য ইলেকশন উইল বি ফ্রি এন্ড ফেয়ার। ইঞ্জিনিয়ার্ড ইলেকশনস হবে, এখানে ম্যানিপুলেশন হবে, যে কিভাবে এনসিপি কে কারোর সাথে কোয়ালিশন করিয়ে দেওয়া যায়। এইটা হলো ইউনূস সাহেবের একটা ইঞ্জিনিয়ারিং যেটা উনি করবেন। তার কারণ হচ্ছে এইটার উপরে ওনার, দিস ইজ হিজ পার্টি এনসিপি, উনি ওনার পার্টিকে নিয়ে আসবেন ক্ষমতায়, এবং এইখানে হয়তো কোনো আমেরিকান রোলও থাকতে পারে এনসিপির ব্যাপারে। সো আই হ্যাভ মাই ডাউটস যে এটা খুব ফ্রি ফেয়ার ইলেকশন হবে, বিকজ আমেরিকানসরা অলরেডি যাতায়াত শুরু করে দিয়েছে বাংলাদেশে। যে অ্যাম্বাসেডার এসেছেন, উনিও যে কথাগুলি বলেছেন বা বলছেন, সেগুলি কিন্তু আমাদেরকে একটি ইঞ্জিনিয়ার্ড ইলেকশনের দিকে নিয়ে যাচ্ছে। যে আপনি যে বলেন যে এনসিপি কে যে কোনো একটা দলের সাথে ট্র্যাক করে দিয়ে বা কোয়ালিশনের মাধ্যমে তাদের ক্ষমতা নিয়ে আসা, যেহেতু এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, এটা অনেকেই মনে করেন, অনেকেই বিশ্বাস করেন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নার্সিং এ এনসিপি চলছে, তারই প্যাট্রোনাইজিং এই দলের সৃষ্টি, কিন্তু যে কোনো ভাবে ক্ষমতায় কেন তাকে আনতেই হবে? এর পেছনে কোনো বিশেষ শক্তি কাজ করছে? আমি বলছি বহিঃশক্তির কথা, অথবা অন্য কোনো উদ্দেশ্য যদি আপনার ব্যাখ্যায় থাকে, যে কেন এনসিপি কে বা জামাতকে ক্ষমতা আনতেই হবে? আমাদের জিও পলিটিক্স এর তো খেলা একটু ভিন্ন ধরনের হয়, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তবে অরিজিনাল আমেরিকান প্ল্যান এইটাই ছিল যে বাংলাদেশে একটি কোয়ালিশন গভর্নমেন্ট হবে, অরিজিনাল প্ল্যান। শেখ হাসিনাকে সরিয়ে এইখানে একটি কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করবেন এইখানে, এই ইলেকশনস এর পরে, এবং
এই কোয়ালিশন গভর্নমেন্ট যেটা হবে, এরা বাংলাদেশ চালাবে 5 বছর। 5 বছরের পর যে নতুন দল যেটা সৃষ্টি হয়েছে, ইন আর কেস এনসিপি, এই দল তখন 100% ক্ষমতায় আসবে। এইটাই হলো আমেরিকান অরিজিনাল প্ল্যান। এখন কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এটাকে কিভাবে চেঞ্জ করছে, বিকজ এখন তো আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বলছে না যে আমরা নিজেরাই করব, যেটা বাইডেন বলেছিল। এখনকার অ্যাডমিনিস্ট্রেশন এখানে যা করবে, এইটার একটা বড় দায়িত্ব হবে সার্জিও, ওই যে ইন্ডিয়াতে যে অ্যাম্বাসেডর, আমেরিকান অ্যাম্বাসেডর আছে, বিকজ হি ইজ অলসো গট দ্য দায়িত্ব ফর সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া। কাজে হি উইল অ্যাকচুয়ালি ডিসাইড যে কি হবে, নট সো মাচ দি আমেরিকান অ্যাম্বাসেডর। আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে সে কনসাল্ট করবে, কিন্তু ডিসিশন উইল কাম ফ্রম দেয়ার। এবং এইটার মধ্যে ইন্ডিয়ারও একটা রোল থাকবে যে কিভাবে বাংলাদেশকে ডেমোক্রেটাইজ করা যায়। এবং ইন্ডিয়ান রোলে শেখ হাসিনা তো বাদ পড়বে না, শেখ হাসিনাকে নিয়েই করতে হবে। ইলেকশন যদি হয়েও যায় কোনোভাবে, তাহলে এই গভর্নমেন্ট যেটা আসবে, গভর্নমেন্ট চলবে না 1.5 থেকে 2 বছর এট বেস্ট। আওয়ামী লীগকে ছাড়া আপনি এই দেশে ডেমোক্রেসি আনতে পারবেন না, সবাইকে মিলেই আনতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিওর উপরে দায়িত্ব রয়েছে সব ধরনের প্ল্যানিং ইমপ্লিমেন্ট করার, বা তিনি দায়িত্ব রয়েছেন। ঠিক আছে, আপনি আবার বলছেন যে ভারতের আবার একটি পরিকল্পনা রয়েছে, বা তারা যে কৌশল যে বাংলাদেশকে ডেমোক্রেটিক ওয়েতে নিয়ে যাওয়া। তো ভারত এখানে আর কি দায়িত্ব পালন করতে পারে? তাদের এজেন্ডা কি, অথবা তাদের কৌশলটি কি? দেখেন, ইন্ডিয়া তো তাদের একটা স্ট্র্যাটেজিক থিঙ্কিং আছে, এবং ওই স্ট্র্যাটেজিক থিঙ্কিং অনুযায়ী আমরা যে খবর পাচ্ছি যে পুতিন যখন এসেছিল, তার আগে বোধহয় সাইমা ওয়াজেদ এবং আরাফাত, উইথ 3 ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস, তারা রাশিয়াতে পুতিনের সাথে দেখা করেছে। তার কয়েকদিন পর পুতিন দিল্লিতে এসেছে। আমি শিওর না যে দিল্লিতে দেখা হয়েছে কিনা শেখ হাসিনার সাথে বা পুতুলের সাথে, আই এম নট শিওর। আপনি এজেন্ডা বুঝতেই পারেন যে আমরা তো WHO থেকে যখন সাইমা পুতুলকে উইথড্র করছি, এখন তো ইন্ডিয়ান দে ওয়ান্ট হার টু বি ব্যাক WHO তে ফেরত। তার পজিশন এসে অলমোস্ট চলেই গেছে। আমি 100% শিওর না, বাট আই থিঙ্ক শি উইল বি ব্যাক ইন আ পজিশন যেটা ছিল WHO তে। তো এইটা কি প্রমাণ করে? এইটা প্রমাণ করছে দ্যাট দে আর স্টিল স্ট্যান্ডিং বিহাইন্ড দিস ফ্যামিলি, শেখ হাসিনা ফ্যামিলি। বাট তার চেয়ে বড় জিনিস হচ্ছে দ্যাট ইন্ডিয়ানস হ্যাভ আন্ডারস্টুড দ্যাট আমাকে বাংলাদেশের লোকজনের সাথেও আমাদেরকে কথা বলতে হবে, এক ফ্যামিলির উপরে রিলাই করলে হবে না। তো তারা এখনো এটা শুরু করেনি, বাট আলটিমেটলি শুরু করবে। বাট তারা হাসিনাকে, শেখ হাসিনাকে ফুল সাপোর্ট তারা দিচ্ছে, এবং দে উইল কন্টিনিউ ডুইং দিস। এবং যদি ইলেকশন হয়ে যায়, কোনো গভর্নমেন্ট আসে, ওই গভর্নমেন্ট উইল বি ডিস্টেবিলাইজড। আপনি যদি বলছেন যে যুক্তরাষ্ট্রের যে প্ল্যানিং ছিল যে একটা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করে তারপরে তাদের পছন্দ অনুযায়ী বা এনসিপি টাইপের কোন দলকে তারা ক্ষমতা নিয়ে আসবে, এটা কত আগেকার প্ল্যান, এবং এই প্ল্যানিং ইমপ্লিমেন্ট করে তারা তারা কিভাবে বেনিফিশিয়ারি হবে, মানে তাদের লক্ষ্যটা আমি কি? আপনাকে বলি, 2024 এর ইলেকশনস এর আগের থেকে এইসব প্ল্যান ছিল, এন্ড দেন গভর্নমেন্ট নিউ ইট। ওরাও জানতো এই জিনিসটা, যে এই ধরনের একটা প্ল্যান আছে। দে ওয়ার স্পেশাল এজেন্টস যারা এইটার উপরে কাজ করতেছিল। বাট সামহাউ তারা বুঝিয়েছে যে আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কমপ্লিট করে দিই, 24 এর ইলেকশনটা করে নিই, তারপরে যা কর। যার জন্য আপনার ওই রেজিস্ট্যান্সটা আসে নাই। শেখ হাসিনা এরকম রেজিস্ট করে নাই, বিকজ শি নিউ এটা আগের প্ল্যান আছে, ওদের সাথে কথাবার্তা হচ্ছিল। আমেরিকানস ওয়ান্ট দি 15 আপনার যে বে অফ বেঙ্গলের কন্ট্রোলটা চায় তারা। হাসিনা উইল নট গিভ ইট টু দেম। আওয়ামী লীগ এটা দেয়নি তাদেরকে। তারা এই ইসের কন্ট্রোল চায়, সেন্ট মার্টিনস এর। কেন চায়? টু কন্টেন চাইনা। আমেরিকার একটাই ডোন্ট ডু বিজনেস উইথ চাইনা, ডোন্ট ডু এনিথিং উইথ চাইনা।
আমাকে 2টা সাবমেরিন আছে, আমাদের চাইনিজ ওল্ড সাবমেরিন আছে এখানে, এইটাই তাদের জন্য খুব জ্বালাপোড়া। এবং ইন্ডিয়া অলসো ডাজ নট ওয়ান্ট চাইনা, আমরা যেন চায়নার সাথে ব্যবসা করি না। শেখ হাসিনার ফরেন পলিসি ছিল যে আমরা চায়নার সাথেও করব, তোমাদের সাথেও করব, কিন্তু আমি বাংলাদেশের সভরেন্টির উপরে আমি আঘাত আনতে দেব না। আই উইল নট কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজ না করার জন্যই কিন্তু এই জিনিসগুলি হয়েছে। আপনাকে একটু পিছিয়ে নিয়ে যাই, ইফ ইউ গো ব্যাক টু পাকিস্তান, আপনি দেখবেন যে জুলফিকার আলী ভুট্টো একটা বক্তৃতায় বলেছিল যে একটা হোয়াইট এলিফ্যান্ট সে আমাকে খেয়ে ফেলতে চায়, ধ্বংস করে দিতে চায়। দ্যাট হোয়াইট এলিফ্যান্ট ওয়াজ আমেরিকা, এট দি এন্ড অফ দ্য ডে দে সাকসিডেড। ওকে তো জিয়াউল হককে এনে তো ওনাকে তো মেরে ফেলেছে। সো আমেরিকানসদের তো পলিসি একটু অন্যভাবে তারা চালায়। সো আই থিঙ্ক ইউনুস যিনি আছেন উনি আমেরিকা যা চায় সেটা উনি দিতে রাজি আছেন। এবং আমরা দেখছি নর্থ ইস্টার্নে মিজোরামে, সেখানে তো আমি দি আদার ডে ওয়াজ ওয়াচিং একটা এমপি কে, ইন্ডিয়ান মিজোরামের এমপি, সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, সে বলছে আমি তো এদিকে যেতে পারছি না, আমারই স্টেটে ইন্ডিয়ার মধ্যে ওই দেখেন ফ্ল্যাগ আছে, সেখানে আমাকে যেতে দিচ্ছে না। তো এই যে প্রবলেমস গুলি হচ্ছে, এই যে রিসেন্ট প্রবলেমস গুলি যে আপনার হিল ট্র্যাক্সে হচ্ছে, এই প্রবলেমস গুলি তো সব ইনস্টিগেটেড প্রবলেমস। এই প্রবলেমস গুলি তো হঠাৎ করে কিছুই হচ্ছে না। হিল ট্র্যাক্সে এই যে আপনার এই যে এখন আমাদের মায়ানমারে যে আপনার ওই যে কি আরাকান আর্মি যেসব প্রবলেমস ক্রিয়েট করছে, এগুলি তো সব ক্রিয়েটেড। এই যে আরসাকে নিয়ে যেটা হয়েছে, ওই যে রোহিঙ্গাদের যে আরসা, এই জিনিসগুলি তো সব এক জায়গার থেকে হচ্ছে। তো আমরা তো এটার বাইরে না। আর এটা তো ট্রাম্পকে কিছু বলতে হবে না, বিকজ ট্রাম্প ইজ নোবডি। এগুলো তো আমেরিকান ডিপ স্টেট করাচ্ছে, ওরা তো রেগুলারলি। এই যে আপনার আমেরিকান একজনের খুন হয়ে গেল ওয়েস্টিনে, was founded জ্যাকসন, আরো খুন হয়েছে। এগুলি কারা করাচ্ছে? এই খুনগুলি কেন হয়েছে? এটা আমেরিকানরা কেন উইদাউট এনি অটোপসি বা কিছু বডিটা নিয়ে চুপ চুপ করে চলে গেল? সো দেয়ার থিংস হ্যাপনিং উইদিন বাংলাদেশ। এই জিনিসগুলি হাসিনার সময় ওদের পক্ষে সম্ভব ছিল না, যেগুলি এখন তারা করতে পারছে আন্ডার ইউনুস। কাজে আপনি দেখেন না, সব তো আমেরিকান এজেন্ট। ইউনুস নাম্বার 1, আপনার মজুমদার ওই যে বেশি কথা বলে, ইলেকশনের এক্সপার্ট বলে সুজনের মজুমদার, অল পেড। আপনার বিডার সব আপনি আমেরিকাতে। এই খলিলুর রহমান, আপনি দেখেন এই এজেন্টকে আপনি কত টুপি পরিয়েছেন মাথায়। খলিলুর রহমানকে রোহিঙ্গার টুপি দিয়েছেন আপনি, ওকে আমেরিকান পলিসিটা সে ডিসাইড করে ওখানে বসে ফরেন অফিসে, ওকে এনএসএ করেছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ওকে ডিফেন্সের কাজ করতে বলেছেন। এগুলি কি সিগনিফাই করে? কাদের জন্য কাজ করছেন তারা? বাংলাদেশের জন্য না, দে আর ওয়ার্কিং ফর আ ফরেন পাওয়ার। বাহ, বেশ মজার কথা, খুব গর্বের কথা, প্রাউডের কথা বলেছেন। মানে ধরেন আমার কেউ বললো খারাপ, তা খারাপ, ও বলছে আমি খারাপ, মানে খুব এনজয় করলেন, এক কান্দে শুনেন আরেক কান্দে বের হয়ে গেল। এটা আপনার মান বাড়লো, এরকম বলে না মাঝে মধ্যে যে কিছু খারাপই দরকার আছে, মানে একটু হ্যাডম না দেখাইলে হয় না। এরকম হ্যাডম দেখানোর একটা চেষ্টা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যতম যেই লোকটি, তিনি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম সাহেব। মানে বলে না যে বাইরে দিয়ে দুনিয়ার যে যাই বলুক না বলুক, নিজের কানে না শুনলে কিসের মান সম্মানের বিষয়? সম্মান থাকলে কি আর না থাকলে, মানে যার সম্মান নাই সে যদি ঝাইরা ফেলে। এর আগে একটা আলোচনায় বলতেছিলাম না আপনাদেরকে যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কারো কোনো কথা শুনবে না। যে ভোটে তারা ন্যাংটা হয়ে ক্যাম্পিং এ নামছে, এটা যে সবাই সমালোচনা করতেছে, সারা বিশ্বেও যে এটা একটা সমালোচনার কাণ্ড ঘটবে, এটা তাদের কিচ্ছু যায় আসে না। এখন তারা অংশগ্রহণমূলক নির্বাচন করবে না, এটা বিশ্ব কেউ নাকি কিছু বলে না। এটা তাদের জন্য খুব এনজয়ের ব্যাপার, গর্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখেন কথাটা কি, যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই। কি আরাম! হ্যাঁ, প্রেস সচিব, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারের উপর আন্তর্জাতিক কোনো চাপ নেই।
হ্যাঁ, কেউ এসে আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ার কথা বলছে না, কারণ আওয়ামী লীগ গুম, খুন ও ভয়ঙ্কর দমন নীতির মাধ্যমে দেশে একটি সন্ত্রাসী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, যা পুরো বিশ্বই জানে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। একদম বেশি দিন আগের কথা নয় ভাই, এই তো 24 সাল গেল, 24-এর নির্বাচনের আগে আওয়ামী লীগের ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, ইভেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ তৎকালীন প্রধানমন্ত্রী, এরা যেই কথাগুলো বলতো, এই কথাগুলো আমার ধারণা উনি এই শফিকুল আলম সাহেব তিনি কপি করে বের করছে। তখন যখন আমরা বলতাম যে এটা কি নির্বাচন হবে, বিএনপি নাই, জামাত নাই, এদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা সুন্দর করে এইসব কথা বলতো, না না আন্তর্জাতিক কমিউনিটি, আমরাও গিয়ে সাংবাদিকরা মুখায় থাকতাম, ইউ বলে কিনা যে বিএনপি ছাড়া নির্বাচন ভালো হবে কিনা, আমেরিকার একটা স্টেটমেন্ট আসে কিনা, তারপরে ধরেন জাতিসংঘের একটা বিবৃতি আসে কিনা, তো ওরা সব তখন চুপ মেরে থাকতো। বরঞ্চ আপনার মনে আছে আমেরিকার ডোনাল্ড লু সহ সব 24 ইলেকশনের পরে এসে বলছে সরকারের সাথে আমার কাজ করতে কোনো আপত্তি নেই। এখন মসনদে গরম চেয়ার, তো শীতের দিনের গরম চেয়ার তাদের ভালো, তখন মাথাটাও ওইরকম গরম গরম থাকে। আওয়ামী লীগ বলছে 6 মাস পরে টের পাইছে না, আমাদের শফিক আলম সাহেব 6 মাস লাগবে না বোধহয় টের পাইতে। তিনি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে বলছে এই কথা। তিনি বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করে তিনি বলেন এই কথাগুলো আওয়ামী লীগ বলতো, সেম এই কথাগুলো আওয়ামী লীগ 24 ইলেকশনের আগে অংশগ্রহণ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে এই কথা বলতো। কি ইউটিউব ও টিকটকে কিছু মানুষ বেশি ভিউ পাওয়ার জন্য বলে নির্বাচন হবে কিনা, এসব ভিত্তিহীন কথা। নির্বাচন ভালোভাবেই হবে ইনশাল্লাহ, এই নির্বাচন বানচাল করার কারো সাধ্য নেই। আরে ভাই, বলি তো ভয় থেকে বলি, আপনাদের কথা শুনে বলি, আপনারা যে ডেইলি বলেন নির্বাচন হবে এই জন্য বলি, আর কিছু তো সারাউন্ডিং আছে দেশের, এগুলো যুক্তি দিয়ে তুইলা ধরে বলি। নির্বাচনটা কি আসলে হবে কনফিডেন্ট পাই না, আপনার এই কথার পরে আরো আত্মবিশ্বাস পাই না। আর এই যে বলতেছে যে কি ভালোভাবেই নির্বাচন হবে, এই নির্বাচন যে ভালোভাবে হবে না, এইটি বুঝার জ্ঞান ওনারা হারায় থাকলেও আমরা এখনো হারাইনি।